দুঃখজনক ও সত্য, পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছিল, আমরা ওই নিয়মে নিয়ে বলতাম যে হ্যাঁ তাই তো, কিছু সংস্কার করা দরকার, বিচারের দৃশ্যমান হওয়া দরকার। এই সুযোগে ষড়যন্ত্রকারী গোষ্ঠী আরো শক্ত করে এটা প্রচার করতে লাগলো যে সংস্কার হতে হবে, বিচার হতে হবে, তা না হলে নির্বাচন মানি না। আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝাতে চাই, এই যে নেপালে কয়েকদিন আগে গণ অভ্যুত্থান হয়েছে, নেপালের সরকার ক্ষমতা আসার 2 দিনের মাথায় 5ই মার্চে নির্বাচনের কথা ঘোষণা করে দিয়েছে। ছাত্ররা সবাই ক্লাসে চলে গিয়েছে। আমাদের দেশের ছাত্ররা তারা আন্দোলনের শরিক হয়েছে। কখন শরিক হয়েছে? শেষ মুহূর্তে যখন দেখেছে বারান্দায় দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা ছেলে, তাকে পুলিশ গুলি করেছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে। একজন গৃহবধূ, তিনি তার সন্তানের সঙ্গে রাজপথে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বিনা অপরাধে, তাকে হত্যা করা হয়েছে। সেই সময় সারা দেশের ছাত্র জনতা একসাথে হয়ে এই আন্দোলনের শেষ শক্তি হিসেবে জীবন দিয়ে তারা আমাদের আন্দোলনকে সফল করেছেন। এই আন্দোলনের প্রেক্ষাপট একটি ছিল যে মানুষ তার সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেতে চায়। আর সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার একটি মানুষের জন্মগত অধিকার। আর সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাহলে এই আন্দোলন হয়েছিল একটি সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, তাদের দায়িত্ব ছিল শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে একটি জাতীয় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এর বাইরে কোনো দায়িত্ব তাদের ছিল না। তারা যেগুলো চর্চা করতে চেয়েছেন, সেই চর্চাগুলো তাদের অবৈধ চর্চা ছিল। তারা যে সংস্কারের নামে যে 1 বছর কালক্ষেপণ করেছেন, দেশকে তারে আরো বেশি রসাতলে নিয়ে গিয়েছেন। তারা বিচারের নামে যে কথাগুলো বলতে চেয়েছেন, বিচার তাদের পক্ষে করা সম্ভব নয়। লোক দেখানো বিচার করতে পারেন, কারণ যারা বিচারের দায়িত্ব পালন করতে চান তাদের বংশের মধ্যে 5 জন লোককে গ্রেফতার করা হয় নাই। তার পরিবারের কেউ গুমের শিকার হন নাই। তার বংশের মধ্যে কেউ ব্যবসা বাণিজ্য এইগুলোকে ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্তের শিকার হন নাই। তারা খুব আরামে এসেছিলেন, কেউ দেশে ছিলেন, কেউ বিদেশে ছিলেন। তিনি বিচারে কি বুঝবেন? তিনি 17 বছরের নির্যাতন, তার তো পুরা বংশের মধ্যে, শরীরের মধ্যে, চেহারার মধ্যে কোনো জায়গায় ছাপ ফেলেনি। উনি এই 17 বছরের নির্যাতন, জুলুম, হত্যা, খুন এগুলো কিভাবে বুঝবেন? উনি লোক দেখানোর জন্য বা ওনারা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এই বিচারের কথা বলেছেন হয়তোবা। আর বিচার তো ধরে বেঁধে, সময় বেঁধে দিয়ে তো বিচার করা সম্ভব নয়। আমরা তো সেই আদর্শে বিশ্বাস করি না। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত ছিল। আবারও যদি এই দেশে গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার মানুষের ফিরিয়ে দিতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করা ছাড়া এই দেশের মানুষের কাছে অন্য কোনো পথ খোলা নাই। এটা সাধারণ মানুষ জানে। সেই কারণেই মিথ্যাচার করে, মিথ্যা অপবাদ দিয়ে, ষড়যন্ত্র করে আমাদের দলকে বিভিন্নভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এখন তারা চিন্তা করছে বিভিন্নভাবে কৌশলে আমাদের মনোনীত প্রার্থীদের মধ্যে একটা ঝামেলা তৈরি করে দেবার জন্য। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত প্রার্থী দল থেকে ঘোষণা করা হবে, জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদেরকে মনোনীত করবেন,
সেইখানে আমাদের নেতাকর্মীরা কোনো টুটা শব্দ করবে না। তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সকলে কাজ করবেন। সেখানে কোনো বিভেদ থাকবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতেই পারে, রাজনীতিতে প্রতিযোগিতার অংশ হিসেবে একজন আরেকজনকে বেশি জনপ্রিয়তা প্রমাণ করতে চাইতেই পারেন, সেটাও সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার। এটাকে কেন্দ্র করে আমাদের ওই যে ষড়যন্ত্রকারী গোষ্ঠী, তারা কিন্তু আমাদের মধ্যে আবারও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করব। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব। যে লড়াই 18 বছর আগে শুরু হয়েছে, সেই লড়াই এখনো শেষ হয়নি। এই লড়াই শেষ হবে একটি জাতীয় গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, এবং সেই নির্বাচন হতে হবে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ।